আপনারা দেখছেন কচুয়া টিভি, খবর যেখানে আমরাও সেখানে। আজ আমরা যার জীবন আর কাজ নিয়ে কথা বলবো, তিনি তো শুধু কবি নন, তিনি একাধারে সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, আরও কত কি। হ্যাঁ, ঠিকই। দার্শনিক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, তালিকাটা বেশ লম্বা। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কথা বলছি। আমাদের হাতে বাংলাপিডিয়ার একটা উৎস আছে যা বলছে তার প্রতিভা বিশ্বজুড়ে স্বীকৃত, আর তিনি এশিয়ার প্রথম নোবেলজয়ী সাহিত্যিক ১৯১৩ সালে। একদম। এই আলোচনায় আমরা চেষ্টা করব তার জীবনের বিভিন্ন দিক, তার ভাবনার বিবর্তন আর তার এই বিশাল সৃষ্টির পেছনের গল্পটা একটু বুঝতে। তাহলে শুরু করা যাক। অবশ্যই। রবীন্দ্রনাথের ক্ষেত্রে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তিনি শুধু তার সময়ের নন, তিনি আসলে কালজয়ী, মানে আজও প্রাসঙ্গিক। তার জীবন দর্শন, তার সৃজনশীলতা, এগুলো সময়ের সাথে সাথে উন্নত হয়েছে, কিন্তু একটা মূল আদর্শ সবসময় ছিল। আর তার বেড়ে ওঠা, পরিবার, শিক্ষা, ভ্রমণ, ওই সময়ের ঘটনাপ্রবাহ, মানে সবকিছুই তার সৃষ্টিকে প্রভাবিত করেছে। তাহলে একেবারে গোড়া থেকে শুরু করি। তার পরিবার, তার বেড়ে ওঠা, জন্ম তো বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, ৭ই মে ১৮৬১। হ্যাঁ, পিতামহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এই পরিবারের উত্থানটাও বেশ ইন্টারেস্টিং, তাই না? ব্যবসা সূত্রে কলকাতায় আসা, তারপর জমিদারি লাভ। ঠিক। দ্বারকানাথের সময় থেকেই পরিবারের নামডাক বাড়ে। উনি ইংরেজি শিক্ষা, সংস্কৃতির দিকে ঝুঁকেছিলেন, আবার জনহিতকর কাজও করতেন। আর বাংলার নবজাগরণে এই পরিবারের ভূমিকা তো বিশাল। রামমোহন রায়ের সাথে দ্বারকানাথের ঘনিষ্ঠতা ছিল। হ্যাঁ, আর সেই প্রভাবটা দেবেন্দ্রনাথ এবং পরে রবীন্দ্রনাথের চিন্তাভাবনাতেও কিন্তু দেখা যায়। বিশেষ করে দেবেন্দ্রনাথের আধ্যাত্মিক দিকটা, উপনিষদের প্রতি টান, যুক্তিবাদ, এগুলো রবীন্দ্রনাথকে খুব প্রভাবিত করেছিল। আর বাড়ির পরিবেশ, সেটা তো ছিল একদম অন্যরকম। সাহিত্য, গান বাজনা, নাটক, মুক্ত চিন্তা, স্বদেশী হাওয়া, সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার। ঠিক, তিনি তো দেবেন্দ্রনাথের চতুর্দশ সন্তান ছিলেন, আর ভাইগোনেরাও কম প্রতিভাবান নন। দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, জ্যোতিরেন্দ্রনাথ, স্বর্ণকুমারী দেবী, সবাই উজ্জ্বল। সত্যি, বাড়ির এই সাংস্কৃতিক পরিমণ্ডল নিশ্চয়ই তার বেড়ে ওঠায় বিরাট ভূমিকা রেখেছিল। অবশ্যই। তবে মজার ব্যাপার হল, এত কিছুর মধ্যেও তার ছোটবেলাটা কিন্তু কেটেছিল বেশ সাধারণভাবেই, মানে অনেকটা ভৃত্যেদের দায়িত্বে। ও আচ্ছা। জীবনস্মৃতি পড়লে সেটা বেশ বোঝা যায়। বাইরের জগতের প্রতি তার কি প্রচণ্ড টান ছিল। বাড়ির পুকুর, বাগান, এগুলো তার কল্পনার জগৎকে উস্কে দিত। এই কল্পনার বাইরের টান, এটাই কি তাকে স্কুলের প্রতি একটু বিমুখ করেছিল? মানে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, সেন্ট জেভিয়ার্স, কোথাও নাকি মন টেকেনি? হ্যাঁ, বলতে গেলে তাই। তার পড়াশোনা মূলত বাড়িতে, গৃহশিক্ষকদের কাছে। আচ্ছা। তবে ১৮৭৩ সালের ওই হিমালয় ভ্রমণটা খুব গুরুত্বপূর্ণ ছিল, বাবার সাথে। হ্যাঁ, সেটার কথা শুনেছি, প্রকৃতির কাছাকাছি আসা। শুধু তাই নয়, পিতার ব্যক্তিত্বের প্রভাব, তার কাছে সংস্কৃত শেখা, গ্রহ নক্ষত্র চেনা, এই ভ্রমণটা যেন তার ভেতরের চোখটা খুলে দিয়েছিল। আর লেখালেখি, সেটা শুরু কবে থেকে? গৃহশিক্ষকদের কাছে তো নানা বিষয় পড়তেন, সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, আবার গান, আঁকা, জিমন্যাস্টিক্সও চলত। হ্যাঁ, সব মিলিয়েই চলছিল। প্রথম লেখা কোনটা ধরা হয়, অভিলাষ নাকি ভারতভূমি? এটা নিয়ে সামান্য মতভেদ আছে, তবে খুব অল্প বয়সেই লিখতে শুরু করেন। তত্ত্ববোধিনী, বঙ্গদর্শন, এসব পত্রিকায় তার কবিতা ছাপা হয়। ঠাকুরবাড়ির বিদ্বজ্জন সমাগমে তিনি কবিতাও পড়েছেন। পরে বনফুল, কবি কাহিনী, এগুলো বেরোয়। আর হিন্দু মেলায় পড়া সেই কবিতা, হিন্দু মেলার উপহার। হ্যাঁ, ওটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ ঠাকুর পরিবার হিন্দু মেলার সাথে খুব যুক্ত ছিল, আর ওই মেলাটা তখনকার দিনে বাঙালির মধ্যে একটা জাতীয়তাবোধ জাগাতে সাহায্য করেছিল। আচ্ছা, এরপর এলো বিলেত যাত্রা, ১৮৭৮ সাল। ব্যারিস্টারি পড়তে গেলেন? হ্যাঁ, পড়তে গেছিলেন, যদিও শেষ করেননি। সেখানে প্রায় ১.৫ বছর ছিলেন। সেখানকার অভিজ্ঞতা কেমন ছিল? মানে পাশ্চাত্য জীবন, সমাজ কাছ থেকে দেখলেন? হ্যাঁ, দেখলেন, আর সেটার ছাপ পড়েছিল তার লেখায়। ইউরোপ প্রবাসীর পত্রে সেই অভিজ্ঞতার কথা আছে। আর সঙ্গীতেও তো প্রভাব পড়েছিল। অবশ্যই। দেশে ফিরে উনি বাল্মীকি প্রতিভা লিখলেন, গীতিনাট্য।
সেখানে পাশ্চাত্য সুরের সাথে ভারতীয় সুরের একটা অদ্ভুত মিশ্রণ ঘটালেন। এটা তখন খুব নতুন জিনিস ছিল। তিনি নিজে অভিনয়ও করেছিলেন তো বাল্মীকির ভূমিকায়। হ্যাঁ, করেছিলেন। একটু থেমে, যদিও তার প্রথম অভিনয় ছিল জ্যোতিরিন্দ্রনাথের এমন কর্ম আর করব না নাটকে। আচ্ছা, বাল্মীকি প্রতিভার পর তার সৃষ্টিশীলতায় যেন একটা নতুন জোয়ার এলো, তাই না? সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত। ঠিক, বিশেষ করে প্রভাত সঙ্গীতের অন্তর্গত নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটা। হ্যাঁ, ওই যে বলা হয় সদর স্ট্রিটের বাড়িতে একদিন ভোরে সূর্যোদয় দেখে তার মনে জগৎ আর জীবনের প্রতি এক অপার ভালোবাসা জেগেছিল। হ্যাঁ, ওই দিব্য প্রেরণার মুহূর্ত। আজই এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের উপর, এটাকে অনেকেই তার প্রতিভার আসল স্ফুরণের মুহূর্ত বলে মনে করেন। সত্যি অসাধারণ। এরপর তো একের পর এক কাব্যগ্রন্থ, ছবি ও গান, কড়ি ও কোমল, মানসী। আর উপন্যাসও লিখলেন, বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, মানে তার সৃজনশীলতার জগৎটা বেশ দ্রুত বড় হচ্ছিল। ব্যক্তিগত জীবনেও তো পরিবর্তন আসছিল। 1883 সালে বিয়ে করলেন মৃণালিনী দেবীকে। হ্যাঁ, খুলনার মেয়ে ছিলেন তিনি। 2 পুত্র 3 কন্যা হয় তাদের। পরে পিতার আদেশে ব্রাহ্ম সমাজের সম্পাদকের দায়িত্ব নিলেন, আবার জমিদারি দেখাশোনার ভারও পড়ল। এই জমিদারি পর্বটা তার জীবনে কতটা প্রভাব ফেলেছিল? এটা একটা বিরাট মোড় ছিল, মানে খুব গুরুত্বপূর্ণ একটা পর্ব। কেন? কারণ এই দায়িত্ব পালন করতে গিয়ে তাকে উত্তর আর পূর্ববঙ্গে ঘুরতে হয়েছে। শিলাইদহ, শাহজাদপুর, পতিশর, আর সেখানেই তিনি বাংলার গ্রামের খুব কাছাকাছি এলেন। পদ্মা নদী, সেখানকার প্রকৃতি, সাধারণ মানুষের আটপৌরে জীবন, তাদের সুখ দুঃখ, এই যে সরাসরি দেখা, এটা তার লেখার মোড় ঘুরিয়ে দিল। মানে কল্পনার জগৎ থেকে একেবারে মাটির কাছাকাছি আসা। একদম। এর ফলেই তো জন্ম নিল গল্পগুচ্ছের অসাধারণ সব গল্প, যেখানে আমরা ওই বাস্তব জীবনের ছবিগুলো পাই। আর ছিন্নপত্র, ইন্দিরা দেবীকে লেখা চিঠিগুলো। হ্যাঁ, সেগুলো এই সময়েরই ফসল, যা পরে ছিন্নপত্র ও ছিন্নাপত্রা বলেই নামে বই হয়ে বেরিয়েছে। সেখানেও এই সময়ের প্রকৃতি আর মানুষের জীবনের গভীর পর্যবেক্ষণ ধরা আছে। শিলাইদাহ তো তার কাছে একরকম কবিতীর্থ হয়ে উঠেছিল। বলতে গেলে এই পর্বটা তার সাহিত্যকে একটা নতুন বাস্তবতা দিয়েছিল। এই সময় তোই সাধনা পত্রিকা বেরোচ্ছে, আর রবীন্দ্রনাথ তাতে নিয়মিত লিখছেন। এই পর্বটাকে অনেকে সাধনা পর্বও বলেন। হ্যাঁ, দ্বিজেন্দ্রনাথের ছেলে সুধীন্দ্রনাথ সম্পাদনা করতেন, আর এই পত্রিকাতেই রবীন্দ্রনাথের প্রতিভার যেন পূর্ণ বিকাশ ঘটল। শুধু ছোট গল্প নয়, প্রবন্ধও লিখছেন প্রচুর। কী ধরনের প্রবন্ধ? যেমন ধরুন শিক্ষার হেরফের, সেখানে তিনি বাংলা ভাষাকে শিক্ষার মাধ্যম করার কথা বলছেন, আবার আত্মশক্তির উপর জোর দিচ্ছেন, বলছেন বিদেশি সাহায্যের উপর ভরসা না করে নিজেদের ঐতিহ্য আর শক্তিতে বলীয়ান হতে। তার তখনকার কাব্য সোনার তরী, চিত্রা, চৈতালি, কল্পনা, এগুলোতেও কি এই বাস্তববোধ বা স্বদেশ ভাবনার ছোঁয়া আছে? অবশ্যই আছে। এই কাব্যগুলোতে একদিকে যেমন তার অসাধারণ সৌন্দর্যবোধ, রোম্যান্টিকতা প্রকাশ পেয়েছে, তেমনি বাস্তব জীবনের ছবি, প্রাচীন ভারতের গৌরব, সমকালীন সমাজ নিয়েও ভাবনা চিন্তা রয়েছে। ঐতিহাসিক আত্মত্যাগের কাহিনীও আছে কথা ও কাহিনীতে। তিনি তো সরাসরি রাজনীতি করতেন না, কিন্তু দেশের পরিস্থিতি নিয়ে খুব ভাবতেন। ভীষণভাবে। তিনি সমসাময়িক ঘটনা থেকে কখনোই দূরে থাকেননি। 1896 সালে কংগ্রেসে বন্দে মাতরম গাইলেন, শিবাজি উৎসব নিয়ে কবিতা লিখলেন। আর বঙ্গভঙ্গ, সেটার তো তীব্র বিরোধিতা করেছিলেন। হ্যাঁ, খুব তীব্র বিরোধিতা। বঙ্গদর্শনে প্রবন্ধ লিখেছেন, রাখিবন্ধন উৎসব চালু করলেন, গান লিখলেন বাংলার মাটি, বাংলার জল। আর এই সময়েই তো লেখা হলো আমার সোনার বাংলা, যেটা পরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হল। হ্যাঁ, আর কিছু পরে জনগণমন, যা ভারতের জাতীয় সঙ্গীত। কিন্তু তিনি তো শুধু আবেগ বা প্রতিবাদেই থেমে থাকেননি। স্বদেশী সমাজ প্রবন্ধে তিনি বেশ কিছু গঠনমূলক কাজের কথাও বলেছিলেন। পল্লী সংগঠন, লোকশিক্ষা, সমবায়। ঠিক, আসলে শিলাইদহে থাকার সময়েই তিনি এর কিছু কিছু কাজ শুরুও করেছিলেন। গরিব প্রজাদের জন্য স্কুল খোলা, চিকিৎসার ব্যবস্থা করা, রাস্তা বানানো, ঋণ মকুবের চেষ্টা করা, এগুলো। তবে তিনি সবসময় উগ্র জাতীয়তাবাদ বা সন্ত্রাসবাদের বিরোধী ছিলেন। তার স্বদেশ ভাবনাটা ছিল অনেক বেশি গঠনমূলক আর মানবতাবাদী। এরপর এলো শান্তিনিকেতন পর্ব। 1901 সাল নাগাদ তিনি শিলাইদহ ছেড়ে শান্তিনিকেতনে চলে এলেন। এই পরিবর্তনটা কেন? শান্তিনিকেতনে তার বাবা দেবেন্দ্রনাথ আগেই একটা উপাসনা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন।
রবীন্দ্রনাথ তখন প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা তা নিয়ে খুব একটা সন্তুষ্ট ছিলেন না। তিনি চাইছিলেন প্রাচীন ভারতের তপবনের আদলে প্রকৃতির মাঝে মুক্ত পরিবেশে একটা অন্যরকম স্কুল করতে। তাই মহর্ষির অনুমতি নিয়ে মাত্র ৫ জন ছাত্র নিয়ে শুরু করলেন ব্রহ্মচর্যাশ্রম। প্রথম ছাত্র তার নিজের ছেলে রথীন্দ্রনাথ। হ্যাঁ, আর তার স্ত্রী মৃণালিনী দেবীও এই উদ্যোগে খুব সাহায্য করেছিলেন। এর মূল ভাবনাটাই ছিল শিক্ষাকে জীবনের সাথে মেলানো, পুঁথিগত বিদ্যার বাইরে নিয়ে আসা। কিন্তু এই সময়টা তার ব্যক্তিগত জীবনে খুব কঠিন গেছে। স্ত্রী, মেয়ে, বাবা, ছোট ছেলে পরপর প্রিয়জনদের হারালেন, সাথে আবার প্রচণ্ড অর্থাভাব। হ্যাঁ, সময়টা ছিল অত্যন্ত যন্ত্রণার। এত কিছুর মধ্যে শান্তিনিকেতনকে টিকিয়ে রাখা, আবার সাহিত্য রচনাও চালিয়ে যাওয়া, এটা তো অবিশ্বাস্য। মনের জোর লাগে। নিঃসন্দেহে। আর এই ব্যক্তিগত দুঃখ, কষ্ট, মৃত্যু নিয়ে ভাবনা, এগুলো তার এই পর্বের সাহিত্যেও কিন্তু গভীর ছাপ ফেলেছে। নৈবেদ্য কাব্যে যেমন প্রাচীন ভারতের আধ্যাত্মিকতার খোঁজ, তেমনি খেয়া, গীতাঞ্জলি এগুলোতে অধ্যাত্ম ভাবনা, দুঃখ আর মৃত্যুকে বোঝার চেষ্টা। আবার চোখের বালি, নৌকা ডুবি, গোড়ার মতো উপন্যাসও তো এই সময়ে লেখা। হ্যাঁ, যেখানে বাস্তব জীবন, মনস্তত্ত্ব আর তখনকার স্বদেশ ও সমাজের নানা সমস্যা উঠে এসেছে। গোড়া উপন্যাসে তো তিনি জাতি, ধর্মের সংকীর্ণতা ছাড়িয়ে এক বৃহত্তর ভারতবর্ষের ধারণাকে তুলে ধরার চেষ্টা করেছেন। ওই যে তার বিখ্যাত কবিতা হে মোর চিত্ত পুণ্যতীর্থে জাগুরে ধীরে, এটা সেই বৃহত্তর চেতনারই প্রকাশ। শান্তিনিকেতন বিদ্যালয়ই তো পরে বিশ্বভারতী হয়ে উঠল। এর পেছনের ভাবনাটা কি ছিল? বিশ্বভারতীর মূল লক্ষ্য ছিল পূর্ব আর পশ্চিমের মেলবন্ধন ঘটানো, মানে শুধু ভারতের জ্ঞান চর্চা নয়, সারা বিশ্বের জ্ঞানভাণ্ডারকে আপন করে নেওয়া, আবার ভারতের যা কিছু শ্রেষ্ঠ তা বিশ্বের দরবারে তুলে ধরা, একটা আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করা। মানে স্বদেশী আন্দোলনের সময়ের ভাবনা থেকে বিশ্বমৈত্রীর দিকে যাত্রা। অনেকটা তাই। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে তিনি এই বিশ্বমানবতা আর সহযোগিতার প্রয়োজনীয়তা আরও বেশি করে অনুভব করেছিলেন। আর শ্রীনিকেতন, সেটা তো শুধু পুঁথিগত বিদ্যার বাইরে একেবারে গ্রামোন্নয়ন, কৃষি, কুটির শিল্প নিয়ে কাজ করার জন্য। হ্যাঁ, ১৯২১ সালে সুরুল গ্রামে শ্রীনিকেতন প্রতিষ্ঠা ছিল তার শিক্ষা ভাবনারই একটা জরুরি অংশ। তিনি শিক্ষাকে জীবনের সাথে এক করতে চেয়েছিলেন। কৃষি, পশুপালন, তাঁত বোনা, সমবায় এগুলোর মাধ্যমে গ্রামের মানুষকে স্বনির্ভর করার কথা ভেবেছিলেন। বিদেশ থেকেও তো অনেকে এসেছিলেন সাহায্য করতে। এলমহার্স্ট দম্পতি। হ্যাঁ, লিওনার্ড এলমহার্স্ট আর তার স্ত্রী ডরোথি স্ট্রেইট খুব সাহায্য করেছিলেন। এছাড়া সিলভা লেভি, ভিন্টারনেটস, স্টেন কোনোর মতো বিশ্ববিখ্যাত পণ্ডিতেরা বিশ্বভারতীতে পড়াতে এসেছিলেন। এটা ছিল তার বিশ্ববোধেরই একটা প্রকাশ। এবার আসি আন্তর্জাতিক স্বীকৃতির পর্বে। ১৯১৩ সালের নোবেল পুরস্কার, এর প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হল? তার কিছু আগে থেকেই দেশে বিদেশে তার কাজের পরিচিতি ধীরে ধীরে বাড়ছিল। আনন্দ কুমার স্বামী, ভগিনী নিবেদিতা, যদুনাথ সরকার তার কিছু লেখা অনুবাদ করছিলেন। ইংরেজ শিল্পী উইলিয়াম রটেনস্টাইন খুব আগ্রহী হন। আচ্ছা। এরপর ১৯১২ সালে রবীন্দ্রনাথ ইংল্যান্ড আর আমেরিকা যান। সেখানে রটেনস্টাইনের বাড়িতেই ইয়েটস, সিএফ অ্যান্ড্রুজ এদের সাথে পরিচয় হয়। ইয়েটস তো ইংরেজি গীতাঞ্জলির একটা অসাধারণ ভূমিকা লিখে দিলেন। হ্যাঁ, সেটা খুব বিখ্যাত। আর ওই ইংরেজি গীতাঞ্জলি প্রকাশের পরই পশ্চিমে একটা আলোড়ন তৈরি হয়। আমেরিকাতেও তিনি বক্তৃতা দিয়েছিলেন, যেগুলো পরে সাধনা নামে বই হয়ে বেরোয়। তারপরেই এলো নোবেল পুরস্কারের ঘোষণা। হ্যাঁ, ১৯১৩ সালে নভেম্বরে। এটা শুধু তার ব্যক্তিগত সম্মান ছিল না, এটা ছিল সমগ্র এশিয়ার জন্য একটা বিরাট স্বীকৃতি। নোবেল প্রাপ্তির পর কি তার লেখায় বা ভাবনায় কোনো বিশেষ পরিবর্তন চোখে পড়ে? যেমন ধরুন, সবুজপত্র পত্রিকায় কথ্য ভাষায় লেখা শুরু করা বা বলাকা কাব্যে গতির তত্ত্ব, মুক্ত ছন্দের ব্যবহার। দেখুন, নোবেল প্রাপ্তি তাকে আন্তর্জাতিক স্তরে আরও বেশি পরিচিতি দিয়েছিল ঠিকই, কিন্তু তার লেখার বিবর্তনটা একটা ধারাবাহিক প্রক্রিয়া ছিল। সবুজপত্রে প্রমোদ চৌধুরীর নেতৃত্বে কথ্য ভাষাকে সাহিত্যে আনার যে চেষ্টা, রবীন্দ্রনাথ তাতে যোগ দিলেন। এটা বাংলা গদ্যের জন্য খুব জরুরি ছিল। আর বলাকা? বলাকার ওই গতিময়তার ভাবনা, মুক্ত ছন্দের পরীক্ষা নিরীক্ষা, এগুলো তার নিজস্ব কাব্যিক চিন্তা থেকেই এসেছে।
হয়তো সমকালীন ইউরোপীয় দর্শন যেমন বার্গসনের চিন্তার কিছু প্রভাবও ছিল। এই সময়ে কিন্তু চতুরঙ্গ, ঘরে বাইরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ উপন্যাসও তিনি লিখছেন। এরপর তো তিনি আরও অনেক দেশ ঘুরলেন, জাপান, আমেরিকা, ইউরোপ, চীন, দক্ষিণ আমেরিকা, রাশিয়া, পারস্য। এত ভ্রমণের উদ্দেশ্য কি ছিল? মূলত দুটো। এক, বিশ্বভারতীর আদর্শ প্রচার করা, তার জন্য সমর্থন জোগাড় করা। আর দুই, বিভিন্ন দেশের সভ্যতা সংস্কৃতি দেখা আর বিশ্ব মানবতার ঐক্যের কথা বলা। যেমন জাপানে গিয়ে সেখানকার উগ্র জাতীয়তাবাদ দেখে তিনি সমালোচনা করেছিলেন। হ্যাঁ, তিনি ন্যাশনালিজম নিয়ে বক্তৃতা দেন, যা পরে বই আকারে বেরোয়। তিনি উগ্র জাতীয়তাবাদের বিপদটা তুলে ধরেছিলেন। আবার রাশিয়া গিয়ে সেখানকার নতুন সমাজ গড়ার প্রচেষ্টা দেখে উৎসাহিত হয়েছিলেন, যদিও তার সমস্যাগুলো তার চোখ এড়ায়নি। রাশিয়ার চিঠিতে সেসব কথা আছে। আর্জেন্টিনায় ভিক্টোরিয়া ওকাম্পোর সাথে তার বন্ধুত্বের কথাও তো খুব চর্চিত। হ্যাঁ, পেরু যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়ায় তিনি আর্জেন্টিনায় থামেন এবং সেখানেই ভিক্টোরিয়ার অতিথি হন। পূরবী কাব্যগ্রন্থটি তিনি ভিক্টোরিয়াকেই উৎসর্গ করেছিলেন। এই ভ্রমণগুলো তার বিশ্ববিখ্যাকে আরও অনেক সমৃদ্ধ করেছিল। আর এরই মধ্যে এলো ১৯১৯ সাল, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। আর তার প্রতিবাদে রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করলেন। এটা একটা অসাধারণ পদক্ষেপ ছিল, অত্যন্ত সাহসী। ভাইসরয়কে লেখা তার সেই চিঠিটা আজও আমাদের নাড়িয়ে দেয়, অন্যায়ের বিরুদ্ধে তার আপোষহীন মনোভাবের পরিচয়। জীবনের শেষ দশক পর্যন্ত তার সৃষ্টির ধারা কিন্তু একটুও কমেনি, বরং যেন আরও নতুন নতুন দিকে বাঁক নিয়েছে। গদ্য কবিতা, নৃত্যনাট্য, গীতিনাট্য, ঠিক একেবারেই শেষ জীবন পর্যন্ত তিনি সৃষ্টিশীল ছিলেন। পুনশ্চ, শেষ সপ্তক, পত্রপুট, শ্যামলীর মতো গদ্যছন্দে লেখা কাব্যগ্রন্থ, প্রান্তিকের মতো কাব্যে মৃত্যুচেতনা, আবার দুই বোন, মালঞ্চ, ৪ অধ্যায়ের মতো মনস্তাত্ত্বিক উপন্যাস। আর নৃত্যনাট্যগুলো, চিত্রাঙ্গদা, শ্যামা, চণ্ডালিকা, এগুলো তো মঞ্চে ভীষণ জনপ্রিয়। হ্যাঁ, আর ঋতুরঙ্গ, নটরাজ, নবীন, শ্রাবণগাথার মতো গীতিনাট্য, তার সৃষ্টি যেন থামতেই চায়নি। আর ৬০ বছর বয়সের পর ছবি আঁকা শুরু করলেন, এটাও তো একটা বিস্ময়কর ব্যাপার। হ্যাঁ, লেখার কাটাকুটি থেকেই নাকি শুরু, কিন্তু সেই ছবি বিদেশেও প্রদর্শিত হয়েছে, প্রশংসিত হয়েছে। বিজ্ঞান নিয়েও তার প্রচণ্ড আগ্রহ ছিল। বিশ্বপরিচয় লিখলেন, জগদীশচন্দ্র বসু, আইনস্টাইনের সাথে তার বিজ্ঞান নিয়ে আলোচনা হয়েছে। বিজ্ঞান মনস্কতা তার চরিত্রের একটা বড় অংশ ছিল। তিনি সাহিত্য, শিল্প, দর্শনের পাশাপাশি বিজ্ঞানকেও জানতে, বুঝতে চেয়েছেন। একটা সামগ্রিক দৃষ্টি দিয়ে জীবনকে দেখতে চেয়েছেন। এমনকি ছোটদের জন্য লেখা সে, ৩ সঙ্গী, গল্পস্বল্পতেও বিজ্ঞানের মজার প্রসঙ্গ এনেছেন। জীবনের একেবারে শেষ দিকে এসে কালান্তর, সভ্যতার সংকটের মতো লেখাগুলোতে তিনি সমকালীন বিশ্বের সংকট নিয়ে খুব চিন্তিত ছিলেন। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে দাঁড়িয়ে তিনি মানব সভ্যতার এই সংকটটা প্রত্যক্ষ করছিলেন। কিন্তু এত কিছুর পরেও তিনি মানুষের মহত্বের উপর থেকে বিশ্বাস হারাননি। তার ৮০ বছরের জন্মদিনে পঠিত সভ্যতার সংকট ভাষণটি যেন তার সারা জীবনের উপলব্ধির সার কথা। এত বিপর্যয় দেখেছেন জীবনে, এত সংকট দেখেছেন বিশ্বে, তবু মানুষের ওপর এই গভীর আস্থা, এটা সত্যি অবাক করে। এই আস্থার উৎস কী ছিল? হয়তো তার গভীর জীবনবোধ, প্রকৃতির সাথে তার যে আত্মিক যোগ ছিল, তার আধ্যাত্মিক চেতনা, আর সবচেয়ে বড় কথা, মানুষের প্রতি তার ভালোবাসা। তিনি বিশ্বাস করতেন সব ধ্বংস, সব অন্ধকারের মধ্যেও শুভবুদ্ধি জয়ী হবে, মানুষ আবার উঠে দাঁড়াবে। ১৯৪১ সালের ৭ই আগস্ট তার জীবনাবসান হয়, কিন্তু তার কাজ, তার চিন্তা আজও আমাদের পথ দেখায়। তিনি মৃত্যুকেও তো মহাজীবনেরই একটা অংশ হিসেবে দেখতেন। তার গানেই তো আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে। ঠিক, মৃত্যুকে তিনি জীবনের শেষ বলে মনে করতেন না। একদমই না। আর রবীন্দ্রসঙ্গীত, সে তো এক স্বতন্ত্র জগৎ। তার সেই জীবনবোধেরই সুরময় প্রকাশ। বাঙালির মননে, সংস্কৃতিতে তা চিরস্থায়ী হয়ে গেছে। সত্যি, রবীন্দ্রনাথের জীবন আর কাজের ব্যাপ্তি এত বিশাল যে অল্প কথায় সবটা ধরা প্রায় অসম্ভব। তার সাহিত্য, গান, ছবি, শিক্ষা, চিন্তা, সমাজ ভাবনা, বিশ্ববোধ সব মিলিয়ে তিনি এক আশ্চর্য ব্যক্তিত্ব। আর এই আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হয়, তাই না? তিনি সবসময় নিজের সময় এবং বিশ্বের সাথে জুড়ে ছিলেন। একদিকে তার দেশের প্রতি গভীর ভালোবাসা,
আরেকদিকে বিশ্ব মানবতার প্রতি টান। এই দুয়ের মধ্যে একটা ভারসাম্য রাখার চেষ্টা তিনি সারা জীবন করে গেছেন। আজকের এই পৃথিবীতে যেখানে এত বিভেদ, এত সংঘাত, সেখানে দাঁড়িয়ে তার এই সমন্বয়ের ভাবনা, এই বিশ্ববোধ, এগুলো আমাদের নতুন করে পথই দেখাতে পারে কিনা, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। অবশ্যই তার স্বদেশ ভাবনা আর বিশ্ববোধের এই মেলবন্ধন নিয়ে হয়তো আরও অনেক গভীরে গিয়ে ভাবার অবকাশ আছে।